ওহ বাপরে, আজ সেই সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। আর এমন ঝড় বাদলার দিনেও আজ সারাদিন বন বাজারে ঘুরে জোগাড় করছি বটমঞ্জুরি, পাকুড় পাতা ও দেবদারু পাতা। আর যেটা না বললি নয় তা হলো বেল পাতা। আজ রাইত পোয়ালি, কাল রথযাত্রা। আগামীকাল কলকাতার বাজারে এগুলো ঠিকঠাক বিক্রি করতে পারলি যে টাকাটা হবে, তাতে এক পক্ষ কাল আমরা চাল বাজার হাটের কথা ভাবতে হবে না। এই মতাবস্থায় মাথায় এক বস্তা পুজোর গ্রাম্য উপাদান নিয়ে ঝোড়ো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে ফিরছে সে। সন্ধ্যা নেমেছে চড়াচড় জুড়ে। দিঘির জলে বৃষ্টির টুপটাপ শব্দ শোনা যাচ্ছে। দুটো পানকৌড়ি সেখানে চড়ে বেড়াচ্ছে আর পোকামাকড় খুঁজে খুঁজে খাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। মনে মনে হরে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে বাড়ির দিকে এগিয়ে চলেছে নিবারণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইভাবে কিছুটা পথ চলার পর সে খেয়াল করে দিঘির পাড়ের বকুল গাছটা টপকে আসার পর থেকেই কেউ যেন তার পিছু নিয়েছে। তাই পিছু ফিরে না চেয়ে ঊর্ধ্বশ্বাসে সামনের দিকেই এগিয়ে চলে সে। অতঃপর এসে দাঁড়ায় নিজের বাড়ির সদর দরজায়। এ বউ, বউ, বউ রে, ওরে আয়, দরজাটা খোল শিগগির। দেখ আমি কত পূজার সামগ্রী জোগাড় করে এনেছি। দরজার ওপার থেকে নিবারণের বউ ফুল্লরা বলে উঠল, আসতেছি গো, আসতেছি। আর তোমার তো দেখতেছি এক ফোঁটাও দোষ হয় না। এই বলে ছুটে এসে দরজাটা খুলতেই ফুল্লরা দেখে বোঝা মাথায় দাঁড়িয়ে আছে নিবারণ। এই রে, তোমার মাথায় বোঝা ছিল? আমি তো বুঝতে পারিনি। তুমি তো হাঁক মেরে বলবে যে মাথায় বোঝা আছে, তাড়াতাড়ি আয়। ওরে ছাদ তো অত বক বক করতে হবে নি, তাড়াতাড়ি রান্না বসা। এক মুঠো খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে আবার ভোরের ট্রেনে কলকাতা যাব। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসে একটু হাতে পায়ে তেল দাও, তাওয়ায় চেটাই পেতে বসো। ছেলেটা কি লেখাপড়া করতেছে একটু নজর করে দেখো। আমি তুলসী গোড়ায় প্রদীপটা দেখে নে আর রান্নাটা বসাবো। আচ্ছা, একটু তাড়াতাড়ি কর রে ননর মা। সারাদিন খুব দখল গেছে রে শরীরের ওপর থেকে। গরম ভাতে একটা কোয়া রসুন আমার পাতে দিস তো বউ, কাছে চিবিয়ে খেলে গার ব্যথাটা মরে যাবে। এতক্ষণে বাইরের আকাশটা একটু ধরেছে। সারাদিন অঝোরে বৃষ্টি ঝরার পর এখন একটু ক্ষান্ত হয়েছে। আর এদিকে স্ত্রীর সাথে কথাবার্তা আদান প্রদান হওয়ার পর নিবারণ হাত মুখ ধুতে পাশের পুকুর ঘাটে চলে যায়। ঘাটের পাশেই বড় বাঁশবাগান। বাঁশবাগানের মাথার উপর বৃষ্টি শেষে মেঘ মুক্ত আকাশে উজ্জ্বল গোল থালার মতো চাঁদ দেখা গেল। সেই চাঁদের আলো এসে পড়েছে পুকুর ঘাটের ঘোলাটে জলে। গ্রামের অনেক মানুষই মাঠে ঘাটে থেকে বাড়ি ফিরে এই পুকুরের জলে হাত মুখ ধুতে আসে। কিন্তু আজ পুকুর ঘাট পুরো ফাঁকা। হরিণ্যাপলা, ভুলো কিংবা উৎসবের মা আজ কাউকেই দেখতে পেল না নিবারণ। সে জল দিয়ে হাত মুখ ধুচ্ছে এমন সময় বাঁশবাগানের ভিতর থেকে কেমন যেন একটা চাপা গোঙানি ভেসে আসে। নিবারণের গাটা কেমন যেন শিউরে ওঠে এক অজানা ভয়ে। সহসা পুকুরের ওপর ঝুলে পড়া একটা বাঁশের উপর দিয়ে ঝপাং করে কি যেন একটা পড়ল পুকুরের জলে। তারপরে সেটা চারিদিকে জলের একটা ঢেউ তুলে কিনারায় এগিয়ে যায় ক্রমশ। এমন সময় ভুস করে কি যেন একটা পুকুরের মাঝখানে ভেসে উঠল। তারপরে ওটা ভেসে ভেসে এগিয়ে এলো পশ্চিম দিকের ঘাটে। সেখান থেকে গোসাপের মতো 4 হাত পা বেয়ে সেটা উঠে যেতে লাগলো পুকুর পাড়ের গাছের সবুজ অন্ধকারে। এতক্ষণ চাঁদের আলোয় স্পষ্ট এই ঘটনাটা নিজের চর্মচক্ষু দিয়ে প্রত্যক্ষ করল নিবারণ। কিন্তু এখনো পর্যন্ত ও বিভ্রমের মধ্যে রয়েছে যে ঠিক কি দেখলো। না, ওইটা তো গোসাপ নয়। মানুষের মতো মুন্ডু আছে,
মানুষের মতো দুটো হাত আছে, আবার আবার দুটো পাও তো আছে। ওদিকে জল থেকে ওঠার সত্ত্বেও সেই মূর্তির সারা শরীরে কেমন যেন রক্ত লেপেছিল। গলার কাছে নলিটা পুরোপুরি কাটা, মাথা ঘাড়ের সাথে ঝুলছে। এসব দৃশ্য দেখে ভয়ে একটা হিম শীতল বরফের স্রোত নেমে গেল নিবারণের সারা শরীর বেয়ে। সে তাড়াহুড়ো করে ঘাট থেকে পালিয়ে ঘরের দাওয়ায় এসে ওঠে। আলো আধারির আকাশের দিকে চেয়ে মনে মনে ভাবছে, সন্ধ্যা থেকে যেন কোনো কিছু ঠিক নেই। কিন্তু কেন? এসব 7-5 ভাবতে বসেছে নিবারণ। এমন সময় তার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে তাদের ঘরের পোয়াতি ছাগলটা ডেকে উঠল। তারপর থেকে তার ডাক আর বন্ধই হচ্ছে না দেখে কেরোসিন লণ্ঠনটা নিয়ে ছাগল ঘরের দিকে এগিয়ে গিয়ে সে দেখল তাদের পোয়াতি ছাগলটার এবার ছানা হবে। নিবারণ আবার বউকে ডাকাডাকি শুরু করেছে। এ বউ, বউ, বউ রে, ওরে ছুটে আয়, দেখ ছাগলটা ছানা হচ্ছে, ধরতে হবে তো ছানাটা রে। ধর, বের কর, আয় তাড়াতাড়ি আয় রে। নিবারণের বউ রান্না করতে করতে ছুটে আসে। কই গো, দেখি ভগবান, নতুন দেওয়ালের ছানা, কি আনন্দটাই না হচ্ছে। সরে যাও, তোমারই সব দেখতে নেই। এইসব বলতে বলতে ফুল্লরা তাদের ছাগলের পরপর দুটো ছানা ধরে বার করে আনলো এই পৃথিবীতে। কিন্তু আশ্চর্য বিষয়, একটাও ছানা জ্যান্ত নয়। পেটের মধ্যেই যেন দুটোকে কেউ গলা টিপে মেরেছে। হায়, কি সর্বনাশ হলো গো! আমার ছাগলের ছানাগুলো সব মরা হলো গো। তারপর বউটাকে সান্ত্বনা দিয়ে কোনো রকমে চুপ করিয়েছে নিবারণ। দুটো আলু সেদ্ধ, ডাল ভাত খেয়ে শুয়ে পড়ে ফুল্লরা, নিবারণ ও তাদের সন্তান। ভোরের ট্রেনে নিবারণ কলকাতায় যাবে, কিন্তু সন্ধ্যা থেকে তার সাথে যেসব ঘটনা ঘটছে সেসব চিন্তায় ঘুম আসছে না তার চোখে। এমন সময় তার কানে আসে একটা শব্দ, কেউ যেন গাছ নাড়াচ্ছে। সে বুঝতে পারে আওয়াজটা সম্ভবত জামরুল গাছের ওদিক থেকেই আসছে। ভয় ভিতরটা শুকিয়ে আসে তার। এ বউ রে, ওরে ওঠ না রে, ওই দেখ কি যেন একটা আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ, কি একটা আওয়াজ শোনা যায়। ঘুমিয়ে পড়ো, ভোরের বেলায় তো উঠে কলকাতায় যাবে। এখন এসব আওয়াজটা আজে কান না দিয়ে ঘুমিয়ে পড়ো দেখি। ঘুম না এলেও বউয়ের কথা মতো দীর্ঘক্ষণ চোখের পাতা বন্ধ করে সে জেগে থাকে। এইরকম করতে করতে কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। তারপর কতক্ষণ যে নিবারণ ঘুমিয়েছিল তা সে নিজেই ঠিক বুঝতে পারল না। সময় কত হলো জানা নেই। নিবারণ ধর্মর করে বিছানা ছেড়ে বলে, এই রে, যা সকাল হয়ে গেল রে, কলকাতায় যাবার প্রথম ট্রেনটা আর পাবো? যাই গিয়ে দেখি, না পেলে কি আর করা যাবে, পরের ট্রেনেই চলে যাব। এই বলে সে ফুল্লরাকে ডেকে বলে, এ বউ, আমি চললুম রে, দেরি হয়ে গেল অনেকটা। টুকা ওগো, শুনতেছ? হ্যাঁ বল। বলতেছি যে তুমি সাবধানে যেও। হ্যাঁ, আসি রে, আমি আসি। নিবারণ হাঁটা শুরু করেছে। এমন সময় বেশ কিছুটা দূরে পাড়ার মোড়ের শীতলা মন্দিরের দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে সে দেখল এখন সময় রাত 2:45। খানিকটা অবাক হয়ে নিবারণ মনে মনে বলে, ইস, বাড়ি থেকে বেরোবার সময় ঘড়িটা দেখলে ভালো হতো, কিন্তু আমার তো মনে হইল ভোর হইয়া গেছে। কি যে হচ্ছে কাল সন্ধ্যে থেকে, এত তাড়াতাড়ি গিয়ে কি স্টেশনে বসে থাকবো নাকি? আচ্ছা যাই, তাই করবো কোন, এতটা পথ হেঁটে এসে আবার বাড়ি ফিরে গিয়ে কোনো লাভ নেই। এই ভেবে নিবারণ আবারও হাঁটতে শুরু করে। সে এতক্ষণে ইটের পথ ছেড়ে নেমে পড়েছে দিঘির পাড়ের মোটা আল পথের মেঠো রাস্তায়। নিবারণ, এত রাতে এই পথ মারিয়েছিস কেন? ভয় করে না তোর? গাত তো মুটকে দিতেই পারে ভূত কিংবা চোর।
তো মোটকে দিতেই পারি, ভূত কিংবা চোর। এমন ডাক কানে আসা মাত্র ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে নিবারণ। কি করবে সে ভেবে পাচ্ছে না। এতক্ষণে ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করেছে। মাথার উপর থেকে নিচে পড়ে গেছে সেই বোঝা। দিঘির পাড়ের এই জায়গায় নাকি ভূত থাকে, এ কথা গল্প গুজবে সে অনেকবার শুনেছে। অনেকেই নাকি এখানে বেঘুরে ভূতের হাতে প্রাণ দিয়েছে। এসব ভাবতে ভাবতে পাথরের মতো নিশ্চল হয়ে এলো নিবারণের সারা শরীর। এমন সময় পিছন থেকে আবারও একটা ছড়া কাটা শব্দে কেউ একজন বলে উঠল, এই এই নিবারণ, নিবারণ, এই নিবারণ, এত রাতে বিপদ মারিয়েছিস কেন? ভয় করে না তোর? গান তো মুটকে দিতেই পারে, ভূত কিংবা চোর। এবার পিছু ফিরতেই নিবারণ কিচ্ছু দেখতে পেল না। আশ্চর্য, কোথায় কে? কিন্তু এবারে সে সামনে তাকালো এবং তৎক্ষণাৎ দেখল বকুল গাছের অন্ধকার থেকে তার সামনেই ঝুলে পড়েছে একটা শরীর, এবং সেই শরীরের সারাটা জায়গা জুড়ে রক্তের ছোপ। গলার নলিটা একেবারে কাটা, মাথাটা একপাশে বীভৎসভাবে ঝুলছে। সেই ঝুলন্ত শরীরটা আবার বলে উঠল, এই নিবারণ, তুই আজ এ পথে মরতে এলি কেন রে? কেন এলি? এই বলে সে নিবারণকে দুই হাত বাড়িয়ে ধরতে এলো। এতক্ষণে নিবারণ মরি বাঁচি করে ছুটতে শুরু করেছে। পথ ঘাট শুনশান, যেদিকে তার চোখ যাচ্ছে সেদিকেই দৌড়চ্ছে। দিঘির পাড়ের আল পথ ছেড়ে এতক্ষণে সে নেমে গেছে মাঠের খোলে। তারপর সারা রাত দৌড়তে দৌড়তে কোথায় গিয়ে যে উঠেছে তার কোনো খোঁজ আর পাওয়া গেল না। তবে এই ঘটনা কেন ঘটেছিল তারও একটা কারণ ততদিনে গ্রামে সকলের মুখে ঘুরছে। তা হলো, একদিন সন্ধ্যায় ওই দিঘির পাড়ের ভয়ানক পথ দিয়ে বাড়িতে ফিরছিল গ্রামের একজন বিধবা মহিলা বিনোদিনী। সে পাশের গ্রামের মোড়ল পাড়ার নিতাই মাস্টারের বাড়িতে সুদের টাকা ধার করে আনতে গিয়েছিল। তার সামনে মেয়ের বিয়ে। কন্যা দায়গ্রস্ত মায়ের ঘাড়ে মেয়ের বিয়ের দায়িত্ব। যে কোনো মূল্যে তাকে 100 জন বরযাত্রীর খোরাক, নগদ 10,000 টাকা বর পণ, সঙ্গে মেয়ের দুখান ও ছেলের একখান গয়না জোগাড় করতে হবে। তখনকার সময়ে ওই 10,000 টাকা বর্তমানের 1 লক্ষ টাকার সমান। অত টাকা জোগাড় করা বেশ কষ্টসাধ্য বিষয় ছিল। তাই বারবার অনুরোধ করার সত্ত্বেও যখন সুদখোর নিতাই মোড়ল তাকে টাকা দিতে রাজি হলো না, না না, এতগুলো টাকা তোমার মতো কচি বিধবাকে আমি দিয়ে দিতে পারবো না। যদি এ টাকা তুমি ফেরত না দাও তখন আমি কি করব? তাছাড়া টাকার বিনিময়ে তুমি কি কিছু বন্ধক রাখতে পারবে? তবেই আমি টাকা দেব। তখন শেষমেশ নিঃস্ব বিনোদিনী নিজেকে নিতাইয়ের কাছে বন্ধক রেখে নগদ 30,000 টাকা নিয়ে বাড়িতে ফিরে আসার জন্য রওনা হয় এবং তার ফেরার পথেই সন্ধ্যা নামে। দিঘির পাড়ের সেই গা ছমছমে অন্ধকারে এসে ভয় জড়সড় হয়ে কোনো রকমে ফেরে। চারিদিক থেকে 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 শেয়ালের ডাক ভেসে আসছে। শোনা যাচ্ছে ঝিঝির তিনতিরি চিৎকার। এসব শুনতে শুনতে বিনোদিনীর মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। এতক্ষণে আকাশের নক্ষত্রময় রাতের ম্রিয়মান আলো ঢাকা পড়েছে সারি সারি মেঘপুঞ্জের অপ্রত্যাশিত আগমনে। এমন সময় হঠাৎ ঝাঁক ঝাঁক নিশাচর বাদুড়ের দল ডানা ঝাপটে উড়ে যাচ্ছে গায়ের পূর্ব দক্ষিণ কোণে। সেই একই মুহূর্তে পাশের ঝোপটায় অন্ধকারের সাথে মিশে থাকা দ্বিতীয় কোনো এক প্রাণের অনুভব করল বিনোদিনী। ভয় তার গাটা শিউরে উঠল এবং সঙ্গে সঙ্গে নিজের ভয়কে প্রশমিত করতে মনে করতে লাগলো নিজের মেয়ের কথা। কিছুদিন পরেই আমার মেয়ে নববধূ হবে।
তখন লোকের বাড়িতে বাসন মাজা কাজ করে বাড়ি ফিরতে দেরি হলে আজ ছোটবেলার মতো অভিমান করে দরজার পাশে দাঁড়িয়ে থাকবে না, দুয়ার বাড়িয়ে আর আমাকে বলবে নে, মা আমাকে কোলে নাও। কারণ কিছুদিনের মধ্যেই সেই দু হাতে চেয়ে যাবে মেহেন্দির লাল রং। দুদিন পরে নজ্জানাঙা মেয়ের মতো শীতের সিঁদুর দেখে সবাই আনন্দিত হবে। শুধু এই বিনোদিনীর দুঃখটা সেদিন কেউ উপলব্ধি করবে না, কেউ না। এইসব ভাবতে ভাবতে বিনোদিনীর মনটা কেমন যেন অন্তঃস্থল থেকে কেঁদে উঠল। এতক্ষণে হাঁটতে হাঁটতে সে প্রায় শেষ করে ফেলেছে দিঘির পাড়ের দীর্ঘ মেঠো পথ। এমন সময় মনে হলো কেউ বা কারা ওর পিছু নিয়েছে। হঠাৎ ঝোপের ভেতর থেকে তিনজন গামছা বাঁধা মূর্তি বেরিয়ে আসে। নিঃশব্দে শিকারী বাঘের মতো দুইজন চেপে ধরল বিনোদিনীর মুখটা। আরেকজন একটা বিশাল ধারালো কাঠারি দিয়ে ৩৫-৪০ বছর বয়সী বিধবা মহিলাটির শরীরটাকে কয়েকবার কোপ বসিয়ে ফালা ফালা করে ফেলে। অতঃপর তারা বিনোদিনীর থলে থেকে বের করে আনলো নগদ ৩০,০০০ টাকা। নিস নে, নিস নে, নিস নে, নিয়ে যাস নে ওই টাকা। ওই টাকা যে আমি আমার শরীর বেচে নিয়ে এসেছি আমার মেয়ের বিয়ের জন্য, একমাত্র আমার মেয়ের বিয়ের জন্য। নিয়ে যাস নে, যাস নে নিয়ে। কিন্তু এই টাকাগুলোকে হাতাবে বলে তারা যেন বহু যুগ অপেক্ষা করেছিল এই আঁধারের সাগরে। ডুবে বসেছিল এই রকম একটা লোবাত্ম শিকারের আশায়। তারপর ওই শয়তানদের দল কাঁটারে নিয়ে চিড়ে দিল বিনোদিনীর নলি। সঙ্গে সঙ্গে গল গল করে রক্ত বেরিয়ে এসে বিনোদিনীর কাটা দেহটা আচারি বিচারি খেতে লাগলো। মৃত্যু যন্ত্রণায় কুকড়ে যাওয়া সেই দেহটার ছটফটানির মধ্যে দিয়ে মুখে গামছা বাঁধা আততায়ীর দল যেন একটা সুখ উদযাপন করতে লাগলো। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে রক্তাক্ত দেহটা। দিঘির পাড়ের ওই রাস্তায় রক্ত লালে মাখামাখি হয়ে পড়ে থাকে বিনোদিনীর মৃতদেহ। তারপর থেকে সে প্রেতাত্মা হয়ে ওই দিঘির পাড়েই থাকত। রাতের বেলায় ও পথ যে মারাবে তার মরণ নিশ্চিত। তার মৃত্যুর জন্য দায়ী প্রত্যেককেই সে এক এক করে মেরে ফেলেছে। সেদিন রাত্রে বিনোদিনীর প্রেতাত্মা নিবারণের পিছনে ধাওয়া করেছিল বটে, কিন্তু তার দুর্বল হৃদয় দেখে তাকে আর মারেনি, বরং তার উপরে ভর করেছিল। পরদিন তাই দিঘির পাড়ের পাশের গ্রাম চাঁদপুরে নিবারণকে সবাই উদ্ভ্রান্ত পাগলের মতো ঘুরতে দেখেছিল। সারাদিন উদ্ভ্রান্ত পাগলের মতো ঘোরার পরে রাতের বেলায় সেই সুদখোর নিতাইয়ের বাড়িতে গিয়ে উপনীত হয়েছিল নিবারণ। সদর দরজাটা হাট করে খোলা দেখে বিনা অনুমতিতে ঘরের উঠোনে প্রবেশ করে ধমক দিয়ে বিভৎস ভয়ানক ও পৈশাচিক সুরে সে বলেছিল, কোথায় গেলি তুই? এই বলে দাওয়ার উপর উঠে পেতে রাখা একটা আরাম কেদারায় আরাম করে বসে নিবারণ। বাইরে বেরিয়ে আয়, আমার কথা তোর কানে যাচ্ছে না নিতাই? এর আগে মোড়ল নিতাইকে এইভাবে ধমক দিয়ে কেউ কথা বলেনি, তাই অন্দরমহল থেকে নিতাইবাবু ও সব ঔদ্ধত্যমূলক কথাবার্তায় বেশ রেগে গিয়ে দুনলা একটা বন্দুক হাতে করে নিয়ে বেরিয়ে আসেন। কে কে আমার বাড়িতে? এই কে রে তুই? এত রাতে আমার বাড়িতে কেন এসেছিস? সঙ্গে সঙ্গে বিভৎসভাবে হেসে উঠে ব্যঙ্গ করে নিবারণ বলে উঠল, আমার 30,000 টাকা, আমার 30,000 টাকা ফেরত দে নিতাই। কে কে নিয়েছে তোর 30,000 টাকা? তুই নিয়েছিস আমার টাকা, আমার টাকা তুই নিয়েছিস। সুদখোর নিতাই হো হো করে হেসে উঠে বলল, সন্ধে সন্ধে কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? হঠাৎ নিবারণের চোখ মুখগুলো রাগে জল জলে হয়ে উঠেছে। দাঁত মুখ খিচিয়ে ছুটে এগিয়ে গিয়ে চেপে ধরেছে সুদখোর নিতাইয়ের গলাটা। এমনভাবে চেপে ধরেছে যে নিতাইয়ের হাত থেকে পড়ে গেছে দোনলা বন্দুক।
সুদখোর নিতাই ছটকাতে ছটকাতে ডাক দেয়, মাচা, মাচা, ভজন, কই রে, কোথায় গেলি তুই? আকাশে তখন জীবন্ত চাঁদ সবেমাত্র যৌবন প্রাপ্তির পর জ্যোৎস্না ঢেলে দিচ্ছে চরাচরে। এমন সময় ধান বাঁধা জলাভূমি কোনো কিছুর তোয়াক্কা না করে গলায় দড়ি বেঁধে হিড় হিড় করে টানতে টানতে নিতাইকে নিয়ে আসছে নিবারণের মধ্যে ভর করা বিনোদিনীর সেই প্রেতাত্মা। এবারে নিবারণের শরীরের ভিতর হতে বিনোদিনীর প্রেত বলে, আমার শরীর, আমার সতীত্ব বন্ধক রেখে তার বিনিময়ে নগদ 30,000 টাকা বাক্স থেকে বের করে দিলি। হ্যাঁ, আবার আমার পিছনে গুঞ্জা লাগিয়ে আমাকে মেরে চিন্তাই করে সেই টাকা বাক্স বন্দি করেছিস। কত বড় শয়তান হলে এমন কাজ করা যায় না? আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার মেয়ের বিয়ে দেব। আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়ে লগ্ন ভ্রষ্ট হয়ে আত্মহত্যা করে মরেছে। কই, তখনও তো একবারও মুখ ফিরে দেখিসনি। আর এখন তুই এসেছিস ক্ষমা চাইতে? তোর কোনো ক্ষমা নেই, নেই কোনো ক্ষমা। এই বলে ভয়ানক এক বিভৎস হাসি হাসতে হাসতে থুতু ছিটিয়ে দিল নিতাইয়ের শরীরের ওপর। অতঃপর 2 থেকে 3 কিলোমিটার পথ ঘষ্টানো খেতে খেতে আসায় কেমন যেন নিথর নিশ্চুপ হয়ে এলো সুদখোর নিতাই। তাকে টেনে হিচড়ে দিঘির পাড়ের উপরে ফেলে তার অর্ধ রক্তাক্ত শরীরের ওপর শক্ত নখ দিয়ে চিড়ে দিল তার সারা শরীর। নিতাইয়ের প্রবল চিৎকারে ভরে উঠল আকাশ বাতাস, আর বিনোদিনীর প্রেত হি হি করে হাসছে। গল গল করে মোড়লের শরীর থেকে বেরিয়ে আসতে লাগলো রক্ত। পাশে দাঁড়িয়ে থাকা বকুল গাছের বুকটাও কেমন যেন কেঁপে ওঠে। অতঃপর নিবারণের ভিতর ভর করা বিনোদিনীর আত্মা নিতাইয়ের নিস্তেজ শরীরটার ওপর দাঁড়িয়ে মুন্ডু ধরে পাক দিয়ে মট করে ভেঙে ফেলল সুদখোর নিতাইয়ের ঘাড়। তারপর সেই মুন্ডুটা ধরে প্রবল জোরে হ্যাচকা টান মেরে সেটাকে উপড়ে নিয়ে ধড়বিহীন মুন্ডুটা ছুঁড়ে ফেলে দিল দিঘির জলে। তারপর নিবারণের মধ্যে ভর করা সেই প্রেতাত্মা নিতাইয়ের গলা থেকে বেরিয়ে আসা ছেঁড়া রক্তের নলিতে জিভ ঢুকিয়ে চুষে নিতে লাগলো টাটকা তাজা রক্ত। তারপর কড়কড়ে সুরে পৈশাচিক ভাবে নিবারণ বলে ওঠে, আকাশের চাঁদ এতক্ষণে পাড়ের গায়ে হাওয়া লাগিয়ে ভেসে গেছে পশ্চিমের দিকে। রাত গড়িয়ে প্রায় ভোর হয়ে এসেছে, কিন্তু কলকাতায় ব্যবসার জন্য এই রাস্তায় তো আর কাউকে দেখছি না। তবে কি তারা সব বুঝে গেল যে আমি এখানে থাকি? কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান।